মাধ্যমিক ইংলিশ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংরেজির প্রস্তুতির জন্য তোমরা যারা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 এই বইটাকে বেছে নিয়েছো, আজকে তোমাদের জন্য এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব মডেল নাম্বার 10 জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 81, 81 পৃষ্ঠায় আছে। একের দাগে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়ে দিচ্ছি, একবার মন দিয়ে শুনে নাও। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচে প্যাসেজটা মন দিয়ে পড়ো এবং তার নিচে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যত্ন সহকারে উত্তর দাও। Of course there was nobody for us to play with on the big half moon. অবশ্যই আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না ওই বিগ হাফ মুন আইল্যান্ডে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদেরকে নিজেদের মধ্যেই যথাসাধ্য চেষ্টা করতে হতো এবং আমরা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করি বিগ হাফ মুন দ্বীপে। উই আর ফাদার ক্লড অ্যান্ড আই, আন্ট এস্তার, মিমি অ্যান্ড ডিক। এই আমরা বলতে কারা? আমরা বলতে ছজন, বাবা, ক্লড, আমি, এস্তার পিসিমা, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। তবে আগে আমরা ছজন ছিলাম না, আমরা তিনজন ছিলাম, বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। শুধুমাত্র সেই ঘুড়ির কারণে আজকে আমরা বেশি জন আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আজকে আমি তোমাদেরকে সেই সম্পর্কে শোনাবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আমার বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12। ক্লডের 12 বছর বয়স। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন গোটা বন্দরটা জমে বরফ হয়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা সকলে মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, তারপর যেই বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আমরা কিন্তু ফিরে চলে আসি আমাদের প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। কিন্তু সবচেয়ে মজার বিষয় ছিল যখন লোকেরা দয়া দেখাতো আমাদের উপর যখন আমাদের ওই আইল্যান্ডে ফিরে আসার টাইমটা আসতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো আমরা নাকি ভীষণ একা সেখানে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। আমাদের কাছাকাছি কোনো বাচ্চা ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড এবং আমরা চাইতাম আমাদের কাছাকাছি কেউ থাকুক, আমাদের সঙ্গে খেলাধুলা করুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড দ্য থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কারণ পাইরেট কেভস মানে জলদস্যুদের গুহায় লুকানোর যে খেলাটা, সেই খেলা বা অন্যান্য খেলা, ওই রকম খেলা যেগুলো, সেগুলো খেলা দুজনের পক্ষে খুবই কঠিন। বাট উই ইউজ টু কোয়ারল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে আমরা যখন মেনল্যান্ডে যেতাম সেখানকার বাচ্চাদের সঙ্গে প্রচুর ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তার সম্ভবত কারণ এটা যে ওদের মধ্যে কেউ কিন্তু বিগ হাফ মুনে বাস করতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারল্ড। তবে ক্লড এবং আমরা কিন্তু কখনো ঝগড়া করতাম না। এবার এ দাগে দিছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে দুখানা বাক্য দেওয়া আছে, সেই বাক্য দুটোকে কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে। এ দাগে দ্য ন্যারেটার্স ফাদার ওয়ার্কড ইন এ। লেখিকার বাবা কাজ করতেন কিসের মধ্যে? ইন এ লাইট হাউস, অপশন নাম্বার 2। বি দাগে দ্য হারবার ইজ কভার্ড উইথ আইস ইন। গোটা বন্দরটা জমে বরফ হয়ে যেত কোন ঋতুতে? উত্তর হচ্ছে উইন্টার, শীতকালে, অপশন নাম্বার 1। বি দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্য দুটোকে কমপ্লিট করতে হবে। একের দাগে দ্য ওয়ার্ড উই রেফার্স টু। এই উই বলতে কারা? এইসব জায়গায় বলা আছে উই বলতে ফাদার, ক্লড এবং আমি, আন্ট এস্তার, মিমি এবং ডিক, এই ছজনের নাম আমরা লিখব। আমরা লিখব উই রেফার্স টু। এবার এই ছজনের নাম পরপর লিখে যাব। আমি লিখলাম দ্য ওয়ার্ড উই রেফার্স টু ফাদার, ক্লড, ফিলিপ্পা। এখানে আই ছিল, তো আইটাকে পাঠ আমরা ফিলিপ্পা করলাম যেহেতু লেখিকার নাম। এস্থার পিসিমা, মিমি অ্যান্ড ডিক। দুইয়ের দাগে কোশ্চেন যে পিপল সেড দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার। লোকেরা বলতো যে বক্তা এবং ক্লড এরা নাকি ছিল ওই আইল্যান্ডে ভীষণ একা। আমরা লিখবো ভেরি লোনসাম ইন দ্য আইল্যান্ড। সি দাগে একটা কোশ্চেন আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচে প্রশ্নের উত্তর দাও। হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি স্পেন্ড দ্য হোল ইয়ার। বক্তা এবং তার পরিবার গোটা বছরটা কাটাতো কি করে? তো আমরা এখানে লিখবো তারা শীতকালে কি করতো না ওই মেনল্যান্ডে চলে যেত, কারণ গোটা বন্দরটা জমে বরফ হয়ে যেত। আর যেই বসন্তকাল ফিরে আসতো তারা কিন্তু আবার তাদের আইল্যান্ডে ফিরে আসতো। আমি উত্তরটা একবার পড়ে দিচ্ছি। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার দে ওয়েন্ট টু দ্য মেনল্যান্ড
ফুল স্টপ, হোয়েন দ্য স্প্রিং কেম, কমা, দে সেলড ব্যাক টু দেয়ার আইল্যান্ড। এবার দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, আমরা পোয়েমটা পড়বো, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেবো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাবো সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, যেখানে নির্জন সমুদ্র থাকবে, আকাশ থাকবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আমি শুধু চাই একটা লম্বা জাহাজ। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটা নক্ষত্র লাগবে যে আমার জাহাজটাকে দিশা দেখাবে। অ্যান্ড দ্য হুইলস কিক, আর লাগবে চাকার গতি। অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পাল মাস্তুল এগুলো ঝাঁকুনি দেবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আর ধূসর কুয়াশা থাকবে সমুদ্রের বুকে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর ভোর উন্মোচিত হবে আমার চোখের সামনে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ চলমান স্রোত আমাকে ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, সেটা পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি শুধু চাই একটা বাতাসবহুল দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘ মাথার উপরে ভেসে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্ট্রিম, এবং চলমান স্রোতের ফেনা থাকবে জলের উপরে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিল চিৎকার করবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আর যাযাবরের মতো আমার জীবন হবে। টু দ্য গার্লস ওয়ে, আমি যাব শঙ্খচিলের পথে। দ্য হোয়েলস ওয়ে, তিমি মাছের পথে। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস লাগবে ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার, আমি শুধু চাই একটা সুখের কাহিনী একটা হাস্যরত সহনাবিকের কাছ থেকে। অ্যান্ড দ্য কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, আর শান্ত ঘুম লাগবে, মধুর স্বপ্ন লাগবে। হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, যখন এই দীর্ঘ সফরটা শেষ হবে। এর আগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দুখানা সেন্টেন্স দেওয়া আছে, কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে। এর আগে দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস, ইয়ার্ন কথার মানে কি? উত্তর হচ্ছে টেল, কাহিনী, অপশন নাম্বার 2। বি দাগে দ্য পোয়েট আস্ক ফর দ্য ক্লাউডস দ্য কালার অফ হুইচ উড বি, কবি সেরকম মেঘ চাইছেন যার রং হবে সাদা, হোয়াইট, অপশন নাম্বার 3। বি দাগে একটা কোশ্চেন হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে দুখানা প্রশ্ন দেওয়া আছে, দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। হোয়াট কাইন্ড অফ দ্য লাইফ ডাজ দ্য পোয়েট প্রেফার, কবি কি রকম জীবন পছন্দ করছেন? উত্তর হচ্ছে কবি চাইছেন একটা যাযাবরের মতো জীবন, মানে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। আমরা লিখবো দ্য পোয়েট প্রেফার্স এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। আমি লিখলাম দ্য পোয়েট প্রেফার্স এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। দুয়ের দাগে হুইচ ওয়ে উইল দ্য পোয়েট ফলো, কবি কোন পথ অনুসরণ করবেন? না, তিনি সে শঙ্খচিলের পথ আর তিমি মাছের পথ অনুসরণ করবেন। আমরা লিখবো দ্য পোয়েট উইল ফলো দ্য হোয়েলস ওয়ে অ্যান্ড দ্য গার্লস ওয়ে। আমি একবার বলে দিচ্ছি, দ্য পোয়েট উইল ফলো দ্য হোয়েলস ওয়ে অ্যান্ড দ্য গার্লস ওয়ে। তিনের দাগে একটা আনসিন আছে, আনসিনটা পড়ছি। কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, দ্য ক্রিয়েটর অফ বেঙ্গলি কমিক ক্যারেক্টার্স, ডায়েড অ্যাট দ্য এজ অফ 97। একজন কার্টুনিস্ট মানে যিনি কার্টুন তৈরি করেন বা কার্টুনকে নিয়ে সিনেমা বানান, নারায়ণ দেবনাথ তার নাম। তিনি বাংলা কমিক ক্যারেক্টার্সগুলোর উদ্ভাবক। ডায়েড, তিনি মারা গেলেন 97 বছর বয়সে। দিস হ্যাপেন্ড ইন বেলভিউ ক্লিনিক, কলকাতা, অ্যাট 10:15 AM অন টুইসডে মর্নিং। মঙ্গলবার দিন সকালবেলা 10:15 কলকাতায় বেলভিউ ক্লিনিকে তিনি মারা গেলেন বা এই ঘটনাটা ঘটলো। হি হ্যাড ডায়েড আফটার এ প্রলংড ইলনেস, তিনি মারা গেলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর। সেড দ্য হসপিটাল অথরিটি হোয়ার হি ওয়াজ আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, সেই হসপিটাল কর্তৃপক্ষকে জানালো যেখানে তিনি বা তাঁর চিকিৎসা চলছিল। হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য প্রাইভেট হসপিটাল, তিনি প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছিলেন অন 24 ডিসেম্বর 2021 সালে 24 ডিসেম্বর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। অ্যান্ড ওয়াজ অন ভেন্টিলেটর সাপোর্ট, এবং ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তাকে রাখা হয়েছিল, মানে যেখানে তার নর্মাল অর্গানগুলো কাজ করছিল না। হি ক্রিয়েটেড দ্য বেঙ্গলি লেজেন্ডারি কমিক হাদা ভোদা 1962, বাটুল দ্য গ্রেট 1965 অ্যান্ড নন্টে ফন্টে 1969। এতগুলো কমিক বিখ্যাত বইগুলো তিনি লিখেছেন, কয়েকটা বইয়ের নাম দেওয়া আছে এবং তার প্রকাশিত সালগুলো দেওয়া আছে। হি হোল্ডস দ্য রেকর্ড অফ লংগেস্ট রানিং কমিক্স বাই অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট ফর হাদা ভোদা কমিক সিরিজ হুইচ কমপ্লিটেড ইটস কন্টিনিউয়াস 53 ইয়ার্স অফ রানিং। তিনি একটা বিশ্ব রেকর্ড ধারণ করেন যেহেতু কোনো একজন সিঙ্গেল আর্টিস্টের দ্বারা কোনো একটা কমিক সিরিজ দীর্ঘদিন ধরে চলার জন্য, এবং তার চালানো এই সিরিজটাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সিরিজ এবং তিনি চালিয়েছেন দীর্ঘ 53 বছর ধরে, এবং তার নাম হচ্ছে হাদা ভোদা। হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি কমিক আর্টিস্ট ইন ইন্ডিয়া হু হ্যাড রিসিভড আ ডি.লিট ডিগ্রি। তিনি ভারতবর্ষের প্রথম এবং একমাত্র কমিক শিল্পী যিনি ডি.লিট ডিগ্রি পেয়েছেন। দেবনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী, তাকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়, দ্য 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। ভারতবর্ষের 4র্থ উচ্চ নাগরিকত্বের পুরস্কার এটা, এই পদ্মশ্রী পুরস্কারটা তাকে দেওয়া হয়েছিল কবে? ইন দ্য ইয়ার অফ 2021 সালে। এবার এর আগে টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরকে টিক চিহ্ন মারতে বলেছে। একে থেকে নারায়ণ দেবনাথ ওয়াজ এ গ্রেট কার্টুনিস্ট ছিলেন তিনি, অপশন নাম্বার ডি। হুইচ কমিক সিরিজ কমপ্লিটেড কন্টিনিউয়াস 50 ইয়ার্স অফ রানিং, কোন কমিক সিরিজটা 50 বছরের বেশি সময় ধরে রানিং করেছিল? উত্তর হচ্ছে হাদা ভোদা, অপশন নাম্বার এ।
বাটুল দ্য গ্রেট ওয়াজ ক্রিয়েটেড ইন, বাটুল দ্য গ্রেটের সৃষ্টি হয়েছিল কত সালে? এখানে আছে 1965, 1965, অপশন নম্বর ডি। 4 থেকে নারায়ণ দেবনাথ ডায়েড অ্যাট দ্য এজ অফ, তিনি কত বছর বয়সে মারা গেছিলেন? একদম প্রথম লাইনে বলা আছে অ্যাট দ্য এজ অফ 97, 97 বছর বয়সে মারা গেছিলেন, অপশন নম্বর সি। বি দাগে ট্রু ফলস দিয়েছে, টি লিখবো ট্রু এবং এফ লিখবো ফলস স্টেটমেন্টের জন্য। একের দাগে নারায়ণ দেবনাথ ডায়েড অ্যাট হোম, তিনি বাড়িতে মারা গেছিলেন, কথাটা ভুল, তিনি বেলভিউ নার্সিংহোমে মারা গেছিলেন, তাই আমরা এফ লিখবো। 2 দাগে বাটুল দ্য গ্রেট ইজ দ্য ওল্ডেস্ট ক্যারেক্টার, বাটুল দ্য গ্রেট হচ্ছে সবচেয়ে পুরোনো ক্যারেক্টার, কথাটা ভুল। বাটুল দ্য গ্রেট সৃষ্টি হচ্ছে 1965 সালে, তার আগে 1962 সালে, মানে 3 বছর আগে তৈরি হয়ে গেছে হাদা ভোদা, তাই হাদা ভোদা হবে ওল্ডেস্ট ক্যারেক্টার, বাটুল দ্য গ্রেট নয়, তাই কথাটা ভুল বলা আছে, আমরা এফ লিখবো ফলস। 3 দাগে নারায়ণ দেবনাথ রিসিভ অর্জুন অ্যাওয়ার্ড, তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন, কথাটা ভুল, তিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন, ফলস, এফ লিখলাম। 4 দাগে নারায়ণ দেবনাথ হোল্ডস দ্য রেকর্ড ফর লংগেস্ট রানিং কমিক্স বাই ডুও আর্টিস্ট, নারায়ণ দেবনাথ বিশ্ব রেকর্ড ধারণ করছেন কারণ দীর্ঘতম যে কমিক সিরিজ তিনি চালিয়েছিলেন, তবে ডুও আর্টিস্ট, দুজন আর্টিস্ট মিলে, কথাটা ভুল, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট তিনি একাই চালিয়েছিলেন সিরিজটা, তাই ফলস হবে, এফ লিখলাম। মজার বিষয় 4খানাই ট্রু ফলসে আমরা 4খানাই ফলস পেলাম। সিধাকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নের উত্তর দাও। নেম সাম কমিক বুকস হুইচ ওয়ার ক্রিয়েটেড বাই নারায়ণ দেবনাথ, কয়েকটা কমিক বইয়ের নাম চেয়েছে, এটা সেকেন্ড প্যারা ফার্স্ট লাইনে বলা আছে। এসব জায়গায় হি ক্রিয়েটেড দ্য বেঙ্গলি লেজেন্ডারি কমিক্স হাদা ভোদা, 1962 থেকে শুরু করে বাটুল দ্য গ্রেট, নন্টে ফন্টে, এগুলো তিনি তৈরি করেছেন, মানে আমরা এই বাক্যটা লিখে দেবো, হি ক্রিয়েটেড থেকে 1969 পর্যন্ত। আমি পুরো বাক্যটা লিখলাম না, ডট ডট মারলাম জায়গা কম থাকার জন্য, তোমরা কিন্তু পুরো বাক্যটাই তুলে দিয়ে আসবে, হি ক্রিয়েটেড থেকে শুরু করে 1969 পর্যন্ত, এটা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবারে আমরা গ্রামার পোর্শনে যাব। 4 এর এ দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সুনীল আ ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং, এর মানে দাঁড়ালো সুনীল একজন ইয়াং ড্রাইভার, সে নদীতে লাফালো এবং বাচ্চাটাকে ডোবার হাত থেকে বাঁচিয়ে দিল। বি একের দাগে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, গার্বেজ পলিউশনের সৃষ্টি করে এবং এটাকে এনার্জির উৎস হিসেবে লাগানো যেতে পারে, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ রিলেটিভ ক্লজ লাগিয়ে জয়েনিং করতে বলেছে। আমরা গার্বেজের পরে হুইচ লাগিয়ে দেবো, তাহলে গার্বেজ হুইচ কজেস পলিউশন, তারপরে ইটটা বাদ দিয়ে দেবো, মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। জায়গা কম ছিল, একবার পড়ে দিচ্ছি। গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, সমস্ত বানান প্রশ্নের মধ্যেই আছে। 2 এর দাগে দ্য টিচার ডেলিভার এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ডেলিভার করলেন একটা লেকচার একদল ছাত্রের কাছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা এ লেকচারটাকে সামনে নিয়ে আসবো, তাহলে এ লেকচার ওয়াজ ডেলিভার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। উত্তরটা পড়ে দিচ্ছি, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। 3 এর দাগে দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। জায়গা কম ছিল, ছোট ছোট করে লিখলাম, একবার পড়ে দিচ্ছি। দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এবার সি দাগে ফেজাল ভার্ব আছে, স্টার্টেড দেয়ার জার্নি, অর্থাৎ সেট আউট, পাস্ট ফর্মেও সেট আউট হবে, তাই আমরা সেট আউট লিখব। আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট প্রেজেন্ট ফর্মে আছে, আমরা প্রেজেন্ট ফর্মেই রেখে দেবো। 5 এর দাগে 4খানা ভোকাবুলারি আনসিন থেকে শব্দ খুঁজে বার করতে হবে। এ পার্সন হু ক্রিয়েটস পিকচার, একজন লোক যে ছবি তৈরি করে তাকে আমরা কার্টুনিস্ট বলি। দুই এর দাগে লেনদেন মানে দীর্ঘায়িত হওয়া, দীর্ঘদিন ধরে চলবে, এটাকে প্রলংড বলে। প্রলংড মানে দীর্ঘায়িত। আর ফিনিশড মানে শেষ করা, কমপ্লিটেড আনসিনের মধ্যে আছে, আমরা এটাকে কমপ্লিটেড লিখবো। আর 4 থেকে সিজলেস মানে লাগাতার চলছে, কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস শব্দটা আনসিনে আছে। এমনি করে মডেল নাম্বার 10 যে স্কুলটা ছিল সেই স্কুলে আমরা সিন আনসিন গ্রামার খুব সহজে আলোচনা করলাম। এই আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইংরেজি প্রস্তুতিটাকে মজবুত করবে। তোমাদের মধ্যে যদি আমার চ্যানেলে এখন কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের দরকারি সমস্ত ভিডিওগুলো তোমরা রেগুলার ইন্টারভেলে পেতে থাকবে।